স্টেশনে ট্রেন থামতেই একপর পড়া সুরনাথ বাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, ট্রেন 2 মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকের গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। তিনি সেগুলি পরিদর্শন করতে এসেছেন। এর আগে তিনি এদিকে কখনো আসেননি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথ বাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। দুপুরের খাবার ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাড়িতেই হলো। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথ বাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তার মধ্যে সবচেয়ে কাছে যেটা, সেটা 12 মাইল দূরে। তিনি পিয়নের সাইকেল ধার নিয়ে আজ সন্ধ্যার সময় উদ্দেশ্য গ্রামে পৌঁছে কাল সকালে সেখানকার পোস্ট অফিস পরিদর্শন করে সন্ধ্যার আগে ফিরে আসবেন ঠিক করলেন। পোস্টমাস্টার বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা দুফাক হয়ে গেছে। ডান হাতে রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞাসা করল, কেন? বা হাতি রাস্তাটা কি দোষ করে? ও রাস্তাটা ভালো নয়। কিছুক্ষণের মধ্যেই সুরনাথ শহর ছাড়িয়ে চলে এলেন। সুরনাথের বয়স 40 বছর। মধ্যম আকৃতির দৃঢ় শরীর, মুখশ্রী মোটের ওপর সুদর্শন। বিপত্নিক, বছর 3 আগে স্ত্রী বিয়োগ হয়েছে। আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিকত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চায় না। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট অন্ধকার হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। পোস্টমাস্টার বলেছিলেন, বা হাতি রাস্তাটা ভালো নয় কিন্তু দৈর্ঘ্য ছোট। বা হাতি রাস্তাটা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বসলেন। মিনিট 20 সাইকেল চালাবার পর সামনে একটি দৃশ্য দেখে সুরনাথ আশান্বিত হয়ে উঠলেন। মনে হলো, রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। পাশের দিকে চোখ যেতে সুরনাথ ব্রেক কষলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। তার আশেপাশে আর অন্য কোন কুটির নেই। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সেই কুটিরে খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসে আছে। সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? সুরনাথের বুকের মধ্যে ধকধক করে উঠল। নিজেকে সংযম করে তিনি বললেন, রতনপুর। রতনপুর? সে যে অনেক দূরে, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছাতে পারবে না। তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চকিত চোখে যুবতীর দিকে তাকালেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরও কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। বাড়ির পুরুষেরা কোথায়? তারা সব মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। ধান পেকেছে কিনা পাহারা না দিলে সব চড়ে নিয়ে যাবে। যদি অসুবিধা না হয় এখানেই থাকব। যুবতী ঘরে গেল। একটা মাদুর পেতে এক ঘটি জল ও গামছা পাশে রাখল। হাত মুখ ধোও। চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ চলছে। বাইরে নিরন্ধ চরাচর বোগ্রাস করে ফেলেছে। সুরনাথের মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাধ সরাহত মৃগ, বনিমুখ বিবিক্ষু পতঙ্গের মানসিক অবস্থাকে কবে বিবৃত করেছে। আমি রান্না চড়াতে চললুম। আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুরকি যদি কিছু থাকে, খেয়ে শুয়ে থাকব। ও মা, মুড়ি মুরকি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমার অত লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। সুরনাথ লক্ষ্য করলেন কুটিরের মধ্যে দুটো ঘর, একটি রান্নাঘর, অপরটি মনে হয় শোবার ঘর। তিনি অনুমান করলেন, দাওয়ায় মাদুরের ওপর তার শোয়ার ব্যবস্থা হবে। কোনোমতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে এসে বলল, ভাত বেড়েছি, খাবে চলো। আয়োজন যৎসামান্য, ভাত ডাল ও একটা চচ্চড়ি। যুবতী গৃহস্থলীর নানা কথা বলতে বলতে এদিক ওদিক পায়চারি করছে। কিন্তু সুরনাথ বাবু কিছুই বলছেন না। সংকোচ কাটিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? কামিনী। খাওয়া শেষে যুবতী বলল, পাশের ঘরে বিছানা করা আছে, গিয়ে শুয়ে পড়ুন। না না, আমি বাইরে মাদুরেই শুয়ে রাত কাটিয়ে দেব। সে আবার হয় নাকি? চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ুন।
বেশি কথা বলবেন না। এক প্রকার সাজাপ্রাপ্ত আসামির মতো সুরনাথ বাবু ঘরে এসে শুয়ে পড়লেন। বাইরে থেকে বাসনের শব্দ আসছিল টুমঠাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কামিনী কখন যেন ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। তার চেহারার সে কি ভয়ানক পরিবর্তন! সে খিলখিল করে হেসে উঠল। 3 দিন পরেও যখন সুরনাথ বাবুকে পাওয়া গেল না, তখন পুলিশে খবর দেওয়া হলো। 7 দিন পর সেই বাহাতি রাস্তা থেকেই সুরনাথ বাবুর মৃতদেহ উদ্ধার হলো। কোনো কুটির সেখানে নেই, একটা ঝোপের মধ্যে তিনি পড়েছিলেন। পোস্টমাস্টার বাবু বয়ানে পুলিশকে বললেন, ডাইনির খপ্পরে পড়েছিলেন, উনি বাহাতি রাস্তাটাই ধরেছিলেন। আমি অবশ্য সতর্ক করেছিলাম, ওই জায়গায় এখনো ডাইনির প্রকোপ আছে।